আজকে আমরা শিখব তৃতীয় অধ্যায় সৃজনশীল 3। তো এখানে অঙ্কটিতে দেওয়া আছে a সমান -7, b সমান -9, c সমান 4, d সমান 16 এবং e সমান -65। এই উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন দেওয়া আছে, আমরা তিনটি প্রশ্নেরই সমাধান শিখে নেব। ক নম্বর প্রশ্নটি দেওয়া আছে a b c d e সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। কি অনুসারে? ঊর্ধ্বক্রম অনুসারে। তো ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়। তাহলে চলো অঙ্কটি সমাধান করি। আমরা ক নাম্বার দিয়ে নেই, তারপরে আমরা লিখি যে দেওয়া আছে। আমরা লিখি যে দেওয়া আছে a সমান -7, তারপরে দেওয়া আছে b সমান -9, c সমান 4, তারপরে d সমান 16 এবং e সমান দেওয়া আছে -65। তো আমরা যদি এখন লিখি যে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলো। আসলে আমাদের প্রথমে কি চিন্তা করতে হবে যে মাইনাস কার কার সামনে রয়েছে, এগুলো আগে আমরা চিহ্নিত করি। এটার সামনে মাইনাস রয়েছে, এটার সামনে মাইনাস রয়েছে এবং এটার সামনে মাইনাস রয়েছে। তারপরে আমাদের ওই কথাটা মনে রাখতে হবে। কোন কথাটা? যে মাইনাস যত বড় অঙ্কের সামনে থাকবে সেটা তত বড় ছোট। তা ঊর্ধ্বক্রম মানে যেহেতু ছোট থেকে বড়, আগে সবচেয়ে ছোট যেটা সেটা আমাকে লিখতে হবে। তো -65 এটা সবচেয়ে ছোট। কারণ কি? কারণ এটা হলো সবচেয়ে বড় অঙ্ক এবং তার সামনে মাইনাস রয়েছে। আর এটা আমরা ভালো মতোই জানি, মাইনাস যত বড় অঙ্কর সামনে থাকবে সেটা তত ছোট। তাহলে আমরা আগে লিখবো -65। এবার আমরা এখানে কোন চিহ্ন ব্যবহার করব? আমরা এখানে এই চিহ্ন ব্যবহার করব। কেন? এই চিহ্নটার মানে কি আমি বলেছিলাম, হা যেদিকে থাকে সেদিকে হয় বড় এবং পিঠ বা কুশ যেদিকে থাকে সেটা হয় সবচেয়ে ছোট। তাহলে -65 সবচেয়ে ছোট। তাহলে এর থেকে একটু বড় কি? আর মাইনাস কার কার দেওয়া আছে? -7, -9। কারণ এই দুটার মধ্যে সবচেয়ে ছোট কি? এটা চিন্তা করতে হবে। এই দুটার মধ্যে সবচেয়ে ছোট হলো -9। তাহলে আমরা কি লিখবো? -9। তাহলে কি হলো? 65 এর থেকে একটু বড় হলো -9। এখন এই জায়গার মধ্যে আবার আরেকটা মাইনাস কোথায় রয়েছে? 7 এ। তারপরে আবার আমরা এই চিহ্ন ব্যবহার করে এখানে কি লিখবো? -7। এরপরে আবার আমরা এই চিহ্ন ব্যবহার করব। এরপরে কি রয়েছে? দুইটি ধনাত্মক, এগুলো কি গেল? ঋণাত্মক। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে তো আমরা সহজেই বুঝতে পারি 4। তাহলে আমরা এখানে লিখবো 4, -7 এর থেকে 4 বড়। এবার 4 এর থেকে কি? 4 এর থেকে বড় হলো 16। তাহলে এটা হলো ছোট থেকে বড় সাজানো। যেহেতু এখানে a b c d e এর কথা বলেছে, এখন আমরা সুতরাং লিখতে পারি -65। এটা কি? এটা হচ্ছে e। তাহলে আমরা এটা এখানে লিখলাম e। তারপরে -9 কোথায় আছে? b। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? b। তারপরে -7 কোথায় রয়েছে? a। তাহলে আমরা কোথায় লিখলাম? a। তারপরে -7 এর পরে 4 কোথায়? 4 কোথায় রয়েছে? 4 রয়েছে c। তাহলে আমরা লিখবো c। তারপরে কি রয়েছে? c এর পরে 16 কোথায় রয়েছে? d। তাহলে আমরা লিখলাম কত? d। এই হলো a b c d e সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এই যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়ে গেছে। আশা করি ক নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছেন। এখন শিখবো আমরা খ নাম্বার অঙ্ক। খ নাম্বার অঙ্কটি কি বলেছে? a + b + c + d এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা খ নাম্বার দিয়ে নেই, আবার আমরা লিখি যে দেওয়া আছে। আমরা এটা লিখলে অঙ্কটা আর কি সুন্দর হয়। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে a সমান -7, তারপরে b সমান -9, c সমান 4, তারপরে d সমান 16, তারপর e সমান কি দেওয়া আছে? -65। আমরা কি করব? এরকম করে দেওয়া আছে লিখবো। এরপরে এটার মান নির্ণয়। তাহলে আমরা এখানে লিখি যে এখানে a +
বি প্লাস সি প্লাস ডি। এখন আমার যে যে মানগুলো লাগবে আমরা এখানে ব্যবহার করব। এর মান কত? এর মান হলো -7। তাহলে আমরা কি করব, এখানে -7 দিয়ে ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব। আর এখানে কি দেওয়া আছে? প্লাস, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব। এবার বির মান কত? -9, তাহলে এখানে আমরা লিখব -9। তারপরে এই যে দুটি চিহ্ন কিন্তু কখনোই পাশাপাশি এভাবে বসলে বসাবেন না, সেখানে কি করবেন? কমা ব্যবহার করবেন। এরপরে প্লাস, তারপর আবার আমরা প্লাস ব্যবহার করব। সির মান কত? সির মান হচ্ছে 4, এখানে প্লাস চিহ্ন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপরে ডি, তারপরে আমরা আবার প্লাস চিহ্ন দেব। ডির মান কত? -65, সরি ডির মান কত? 16, তাহলে আমরা কি 16 লিখবো, কারণ এখানে যেহেতু পাশাপাশি দুটো চিহ্ন বসে নাই, তাহলে আমরা দুটো চিহ্ন বসাবো না। এখন এভাবে অঙ্কটা সাজানোর পরে আমাদের প্রথম কাজ কি? এভাবে অঙ্কটা সাজানোর পরে আমাদের প্রথম কাজ হলো ব্র্যাকেট চিহ্নটা উঠায় দেওয়া। তো ব্র্যাকেট চিহ্ন যে উঠায় দেবো, এটার কিন্তু নিয়ম আছে। কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখবো? এখানে -7। আবার এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখবো? -9। তারপরে এই দুটো বাকি থাকে, +4 +16। এখন এই অঙ্কটা, তারপরে নিয়মটা কি? এরপরে নিয়মটা হলো চিহ্ন দেখতে হবে যে একই চিহ্ন কার কার সামনে আছে। এই 7 এর সামনে মাইনাস এবং 9 এর সামনে মাইনাস, এই দুইটার মধ্যে কি মাইনাস রয়েছে। তাহলে আমরা কি করব? মাইনাস চিহ্নটা ব্যবহার করব এবং অঙ্কটাকে আমরা যোগ করব। তাহলে 9 আর 7 যোগ করলে কত হয়? 16। আবার এটার সামনে প্লাস চিহ্ন, এটার সামনে প্লাস চিহ্ন, তাহলে চিহ্নটা আমরা প্লাস দিব, অঙ্ক দুটাকে আমরা কি করব? যোগ করব। তাহলে 16 আর 4 যোগ করলে কত হয়? 20। এবার এরপরে নিয়ম কি? এরপরে নিয়ম হচ্ছে একটি অঙ্কের সামনে প্লাস আর একটি অঙ্কের সামনে যদি মাইনাস থাকে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি 20 এর থেকে 16 বিয়োগ করি, তাহলে কত হবে? 4। এখানে আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে একটি অঙ্কের সামনে প্লাস, একটি অঙ্কের সামনে মাইনাস থাকলে বিয়োগ করতে হবে এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামবে। তাহলে এখানে বড় চিহ্ন, বড় অঙ্ক কোনটি? 20। 20 সামনে কি রয়েছে? প্লাস, তাহলে আমাদের এখানে প্লাস নামানো প্রয়োজন। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, কোন অঙ্কের সামনে যদি প্লাস চিহ্ন নামে, তাহলে অ্যানসারের সময় প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, কারণ কোন অঙ্কের সামনে যদি প্লাস চিহ্ন নাও থাকে, তাহলে বুঝে নিতে হয় সেটা প্লাস চিহ্ন। আশা করি খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে চলো এবার আমরা গ নং প্রশ্নের সমাধান শিখে নেই। গ নম্বর প্রশ্নটা বলেছে সংখ্যা রেখা ব্যবহার করে b + d নির্ণয় করি। প্রথমে আমরা গ নাম্বার দিয়ে দেই, এরপরে আমরা লিখি যে এখানে b + d। তাহলে এই যে বির মান কত? বির মান হচ্ছে -9, তাহলে আমরা লিখি -9, এখানে আমরা ব্র্যাকেট চিহ্ন দিয়ে দেই। তারপরে প্লাস ডি কত? ডি হচ্ছে 16, 16 সামনে প্লাসই রয়েছে, তাহলে আমরা কি করব? 16 লিখবো, তার সামনে ব্র্যাকেট চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব। আমরা একটা কি করব? সংখ্যা রেখা এঁকে নিব। এই সংখ্যা রেখাটা পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে সোজা করে দিয়ে নিবা। এবার খেয়াল করে দেখেন, আমরা কি জানি? সংখ্যা রেখার ডান দিকে থাকে ধনাত্মক এবং বাম দিকে থাকে ঋণাত্মক। তো এখানে ঋণাত্মক 9 আর ধনাত্মক হলো 16, তাহলে ডান দিকে একটু বেশি জায়গা রাখতে হবে। আমরা বেশি জায়গা রাখলাম, তারপর এখানে শূন্য ব্যবহার করলাম। এরপরে ডান দিকে আমরা 16 একক পরপর দাগ ব্যবহার করব, দাঁড়িয়ে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তারপর লিখে দেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এরপরে বাম দিকে ঋণাত্মক 9 1 2 3 4 5 6 7 8 9 লিখে দেই 1 2 3 4 5 6 7 8 9। এবং বাম দিকে কি থাকে? মাইনাস চিহ্ন থাকে, বাম দিকে মাইনাস চিহ্ন থাকে। তো বর্ণনাটা আমি লিখতেছি না, বর্ণনাটা আমি বলতেছি, তোমরা খাতায় লিখে নিবা। প্রথমে লিখবা শূন্য বিন্দুর, প্রথমে কি আছে? এখানে কি আছে? প্রথমে মাইনাস আছে, তাহলে শূন্য বিন্দুর প্রথমে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে 9 ধাপ অতিক্রম করব। তাহলে 9 ধাপ অতিক্রম করে কোথায় এসে পৌঁছাবো? এই জায়গায় এসে পৌঁছাবো, -9 বিন্দুতে পৌঁছাবো।
আবার -9 বিন্দু থেকে পরে প্লাস রয়েছে, তাহলে প্লাসটা কি ডান দিকে, -9 বিন্দুর ডান দিকে 16টা লাভ দেব। কটা লাভ? 16টা লাভ। অনেকে আবার এই জায়গা থেকে গণে, এই জায়গা থেকে গুনলে কিন্তু হবে না, এটার পরেরটা থেকে একক হিসাবে ধরতে হবে। কত? 16। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কোথায় এসে পৌঁছলাম? 7 বিন্দুতে। তাহলে -9 থেকে লাভ দিয়ে 7 বিন্দুতে এসে পৌঁছালাম। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে b প্লাস d, তাহলে লিখতে পারি -9 ব্র্যাকেট প্লাস 16 ইকুয়াল 7। কত? 7 প্লাস 7, কারণ এইদিকে কিন্তু প্লাস, ডান দিকে কি প্লাস। আমি যদি আরেকবার আলোচনা করে দেই, প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু এখানে প্রথমে মাইনাস রয়েছে, তাহলে শূন্য বিন্দুর বাম দিকে 9টি ধাপ লাভ দিতে হবে। তাহলে 9টি ধাপ লাভ দিয়ে আমরা -9 বিন্দুতে পৌঁছাই। এবার -9 বিন্দু থেকে ডান দিকে, কেন? কারণ প্লাস রয়েছে, ডান দিকে 16টি ধাপ লাভ দেব। অনেকে -9 থেকে হিসাব লাভ দিতে চায়, যার কারণে ভুল হয়। কি করতে হবে? 9 থেকে না, যে বিন্দুতে এসে পৌঁছাবো তার পরের বিন্দু থেকে লাভ দিতে হবে 16টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কোথায় এসে পৌঁছালাম? 7 বিন্দুতে। তাহলে সুতরাং b প্লাস d হলো +7। এটাই হলো গ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। তো যদি অঙ্কটি বুঝতে পারেন তাহলে শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই অপরকে শেখার সুযোগ করে দিবেন। আর এরপরে কোন ভিডিওটি চাই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।